এবার বড় অদ্ভুত ব্যাপার হলো, শুনলেই আপনার চোখ গোল হয়ে যাবে। একটা লোক ভর্তি হলের মধ্যে কেউ গুলি চালিয়ে দিল। কেউই কিন্তু গুলি চালানোর আওয়াজটা পেল না। এমনিতেই যথেষ্ট আওয়াজ হচ্ছিল, একটা রক ব্যান্ডের প্রোগ্রাম হচ্ছিল ওখানে, মিউজিক যথেষ্ট জোরে চলছিল। যেই মাত্র গান শেষ হলো একটা গুলি চলল। গুলি কে চালিয়েছিল, কখন চালিয়েছিল জানতে পারলই না কেউ। উপস্থিত সবাই শুধু এটাই দেখলো যে স্টেজের ওপরে একটা মেয়ে দাঁড়াম করে লুটিয়ে পড়ল। দেখতে দেখতেই হল খালি হয়ে গেল, লোকজন পালিয়ে গেল, আর ভিড়ের মধ্যে পালালো ওই খুনিটাও। লাশটা দেখার পর আমাদের ডক্টর সালুখে একটা ডায়াগ্রাম বানালেন, একটা চার্ট, আর তাতেই উনি দেখালেন যে গুলিটা ঠিক কিভাবে চলেছিল। আর হলে অতগুলো লোক বসেছিল, তারা কেউ জানতেই পারেনি যে গুলিটা কখন চালানো হয়েছিল। আর আমাদের ডাক্তারবাবু একেবারে বলেই দিলেন যে গুলিটা কিভাবে চলেছিল। এখন হলে যদি 500 লোক থেকে থাকে তো বেশিরভাগ লোকই তো বেঁচে গেল, মানে গুলি তারা কোনোভাবেই চালায়নি। আর কিছু লোক ছিল মানে শখানেকের মতো, তারা ওইখানেই বসেছিল যে দিকটা ডক্টর সালুখে বোঝাতে চাইছিলেন। আর আমরা সবাই মিলে ওই বলে না, খুঁজতে খুঁজতে খুঁজেই পেলাম ওকে। বড় অদ্ভুত ব্যাপার না? হোয়াট এ ফ্যান্টাস্টিক ডিটেকশন। আপনারা নিজেরাই দেখুন আমরা ওই খুনিটাকে কিভাবে ধরেছিলাম, আর ওই খুনিটা কে ছিল। ভাই মনোজ, যখন থেকে এখানে এসেছিস কিছুই বলছিস না, কি ব্যাপার বলতো? আমি একটা কথা ভাবছি ভাই, মেয়েদের ব্যাপারে। হ্যাঁ, আমি একটা প্ল্যান বানাচ্ছি। প্ল্যান? কি রকম প্ল্যান? বাজি লাগা, বলছি তাহলে। বাজি? কিসের বাজি? এই যে ডেরিভানা রক ব্যান্ড আছে না, আজকে ওদের শো ওপেন হচ্ছে। আর আমি এটা বাজি রেখে বলতে পারি যে আজকে ওদের শোটা মানে আজকে রাতের কমপ্লিট হবেই না। ভাই তুই এই ব্যান্ডের ব্যাপারে কেন ভাবছিস বলতো? ভাই তোরা আগে বাজি তো রাখ। 1 লাখ। 1 লাখ টাকার? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমি জানি এই বাজিটা আমি জিতবো, তোরা বাজি তো রাখ ভাই। আজকে রাতে কিছু অদ্ভুত ঘটবে। Hello rock lovers, it's good to be back on the stage after 1 year. এখন তোমরা হয়তো ভাবছো যে আমি আর ও বিয়ের ড্রেস কেন পরেছি, রাইট? এটা এই কারণে যে আমরা দুজনে কনসার্টের আগে বিয়ে করে নিয়েছি। আজকে আমার আর ওর একটা বিশেষ দিন, আর আমি এই মুহূর্তটা কখনো ভুলবো না। আর এই শোটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওয়েল, আপনাদের আর বেশি সময় নেব না, আপনাদের জন্য গাইছি একটা সুন্দর গান।
দারুণ হয়েছে, দারুণ। কি হয়েছে, কি হয়েছে? ও মাই গড, এর তো গুলি লেগেছে। দেখো তো। আরে, চলো চলো তাড়াতাড়ি কি হসপিটালে নিয়ে যাই। তুমি একদম চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। চলো চলো চলো। মেলিনা, মেলিনা, মেলিনা। শালুকে কি হয়েছে? কোনো নতুন জিনিস দেখাবে বলছিলে? কি হয়েছে? ওই মুখে তালা কেন মেরে আছো? আরে এই লোকটা কে? কি করে জানবো? আরে কি করে জানবো মানে? আর তোমার ল্যাবে দাঁড়িয়ে আছে আর তুমি ওকে চেনো না? না, আমার মনে হয়েছিল তুমি ওকে পাঠিয়েছো। যখন থেকে এসেছে বোবা কালার মতো দাঁড়িয়ে আছে, না কিছু বলছে না কিছু করছে, চুপচাপ বাইরে যাচ্ছে আবার ভেতরে আসছে। আরে কিন্তু এই কে? তারা নাকি এখান থেকে ল্যাবে কত সিক্রেট জিনিস থাকে, এ তো সব দেখে নেবে। তুমি দাঁড়াও না। হে ইউ, কোথা থেকে এসেছেন? আরে বোবা নাকি? আয় স্যার, দুদিন হয়ে গেছে আমিও জিজ্ঞাসা করে করে হাঁপিয়ে গেছি। আমার মনে হলো এসিপি স্যার সালুকে স্যারকে তাড়াবার জন্য এনাকে পাঠিয়েছেন। এর ব্যবস্থা তো আমিই করছি। এই, আমার ব্যাপারে জানিস তো তুই? হ্যাঁ, আরে কানেও কালা নাকি তুই? হ্যাঁ, কি এ তো এটা? শালুকে পড়ে নিয়েছো? কিন্তু এটা কি? হেডকোয়ার্টার থেকে পাঠিয়েছে কেন? তোমার উপর আর আমার উপর নজর রাখতে। এখানে লেখা আছে সিকিউরিটি বাড়ানোর কথা। আরে যদি তাই হবে তাহলে এই বোবাটাকে পাঠিয়েছে কেন? বোবা নয় এ, গলায় কিছু আটকে রয়েছে। এর গলা তো আমি পরিষ্কার করব। এই চটপট এখান থেকে তুমি কেটে পড়ো। এসিপি প্রদ্যুমান হিয়ার। কি একটা মেয়েকে গুলি করা হয়েছে? কোথায়? আচ্ছা, তোমাদের মধ্যে কেউ দেখতে পায়নি গুলি কোথা থেকে চালিয়েছে? কেন কেউ জানো না? না স্যার, ও আমার হাতের উপরই মারা গেল। আমি কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু না। নিজেকে সামলাও তুমি, ভাগ্যকে কে পরিবর্তন করতে পারে? আজই আমাদের বিয়ে হয়েছে আর আর আজই এসব। আই এম সরি, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি। স্যার, মিলিনার গুলি লাগার পরে অডিটোরিয়ামে দৌড়োদৌড়ি শুরু হয়ে যায়। এই হুড়োহুড়ির মধ্যে কিছু মানুষ অডিটোরিয়াম থেকে বেরিয়ে যায়। কি স্যার, আমাদের গার্ডরা তো মেইন গেটটাকে বন্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু পাবলিকরা সব ধাক্কা দিয়ে বেরিয়ে চলে গেছে। তুমি জানো যে তোমার জন্য হয়তো খুনি পালিয়ে গেছে, তুমি লোকদের যেতে দিয়েছো। ক্ষমা করুন স্যার, আমরা চেষ্টা করেছিলাম এই সিচুয়েশনটাকে ঠিক আছে সামলাবো। বিবেক, স্যার, দেখো এদের মধ্যে যেন কেউ বাইরে যেতে না পারে। কেউ বাইরে যাবে না এখান থেকে। এদের প্রত্যেকের হাত চেক করো, দেখো গান পাউডারে কোনো চিহ্ন পাওয়া যায় কিনা। এই অডিটোরিয়ামটার চারদিকটা দেখো। এই দেখুন স্যার, গুলি মনে হচ্ছে সামনে থেকে চালিয়েছিল। গুলিটা মনে হয় সামনের দিক থেকে চালিয়েছে। সেরকমই তো মনে হচ্ছে স্যার। বিবেক, কিছু জানা গেল? না স্যার,
এদের মধ্যে কারো হাতে গান পাউডারের কোনো চিহ্ন নেই স্যার। ফেডরিক, কিছু পেলে? স্যার পুরো অডিটোরিয়াম খুঁজে ফেললাম স্যার, কোথাও কিচ্ছু পেলাম না। এর মানে হলো খুনি পালিয়ে গেছে দয়া। স্যার 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 এক মিনিট স্যার। কি? স্যার মেলিনা যখন গানের শেষের পর বউ করছিল তখন আমি ওর একটা ফটো তুলেছিলাম। ফটো তুলেছো? হ্যাঁ স্যার, আমার মোবাইল দিয়ে। দেখাও তো দেখি। এই দিন স্যার। ফ্যান্টাস্টিক, দারুণ কাজে লাগবে দয়া। এটা এমএমএস করে দাও দয়াকে। এ তো আজ কিছু লিখছে না দেখছি, মনে হচ্ছে চলে যাবে। ওই দেখো, মনে হচ্ছে তোমার ব্যাপারেই লিখছে। আরে ছাড়ো ভাই, ওকেও তো কিছু কাজ করতে দাও। আপনারা এটা দেখুন, এই অডিটোরিয়ামে যে গুলি চলেছিল, এই এক্সরেটা দেখো। মেয়েটার যে গুলিটা লাগে সেটা এইখানে এসে আটকে যায়, রিবের হাড়ের পাশে। এই গুলিটা ঢুকলো কিভাবে পেটের ভেতরে? স্যার পিঠের সাইডে লেগেছে। এই কথাটাই আপনাকে বলতে চাইছি বস, যে গুলি চলেছে পাশ থেকে আর এসে আটকে গেছে রিবের হাড়ের ঠিক পাশে। তার মানে এটা আমরা ভেবে নিতেই পারি যে গুলিটা চালানোর সময় ওই লোকটি কোথায় বসেছিল। শালুকে, ইউ আর এ জিনিয়াস। আরে বস, আমি তো এই প্রতিজ্ঞা করেই বেঁচে আছি যে একটা ক্রিমিনালকেও নিশ্চিন্তে ঘুমোতে দেবো না। আগে হ্যাঁ, আর ক্রিমিনাল কিভাবে যে খুন করে কোথাও একটা গিয়ে লুকিয়ে পড়বে? ন, আমি তো এইটাও তোমাকে জানিয়ে দেব যে ওই লোকটি কোথায় লুকিয়ে আছে। কথা দিচ্ছ? একদম। তোমরা সবাই মিলে যদি একটু সাহায্য করো তো। ওখানে কি করছে ও? হ্যাঁ, তুমি আমাদের কাজ করতে দেবে কি না? আরে ছাড়ো না ভাই। কি ছাড়বো ওকে? আরে এখনো লেখার সময়। হ্যাঁ ঠিক আছে, লিখতে দাও। ছাড়ুন। ডক্টর সালুকে, আপনি আমাদের বলছিলেন যে যদি আমরা আপনাকে একটু সাহায্য করি তাহলে আপনি ওই খুনিটাকে ঠিক খুঁজে বের করবেন, তাই তো? হ্যাঁ দয়া। তাহলে এই দেখুন, এটা একটা ফটোটা যদি আপনার কোনো কাজে লাগে তো। ছবিটা একটা ছেলে ওর মোবাইলে তুলেছিল যখন ওদের পুরো টিমটা গান শেষ করবার পর অডিয়েন্সের সামনে ঝুঁকে বক করছিল। দেখুন দেখি। আরে ভাই, এই ফটোটা গুলি লাগার অল্প একটু আগের। হ্যাঁ। আরে বস, কাজ হয়ে গেছে। তার মানে মেয়েটির যখন গুলি লাগে তখন সে অডিয়েন্সের দিকে মুখ করে দাঁড়িয়েছিল। ওই মিলিনার গুলি লাগে পেটের সাইডে। তার মানে হলো গুলি যে চালিয়েছে সে অডিটোরিয়ামের মাঝখান থেকে সাইডের দিকে বসেছিল। আরে ভাই, তুমি কাজ করতে দেবে কিনা, নয়তো আমার ঘাড়ে এসে বসো। যাও এখান থেকে, চলে যাও। স্যার চলে গেলেন? স্যার আপনার না প্রথম থেকেই এভাবে কথা বলা উচিত ছিল মেজাজের সাথে। ডাক্তার সারিকা, ডাক্তার সালুকের আওয়াজে আচ্ছা আচ্ছা লোকের প্যান্ট ঢিলে হয়ে যায়। আরে এই নিন, চলে এসেছেন প্যান্ট টাইট করে। স্যার আপনি ওই বলতে চাইছিলেন না যে গুলি মেরেছিল সে কোথায় বসেছিল? ও হ্যাঁ হ্যাঁ, দেখো আমার আইডিয়া ছিল যে এরকমই একটা কিছু ঘটবে, তাই আমি আগে থেকেই প্ল্যান করে এটা করে রেখেছি। এ দেখো, যখন গুলি চলে তখন এই লোকগুলো এইভাবে দাঁড়িয়েছিল অডিয়েন্সের দিকে মুখ করে, আর গুলিটা লেগেছে সাইডে এইভাবে। তার মানে হলো যে গুলি এই সিট থেকেই কেউ চালিয়েছে। মানে A12, B11, C10, D9 আর E8, এদের মধ্যে যারা বসেছিল তাদের মধ্যে কারোর কাজ এটা। চলো, অডিটোরিয়ামে আমাদের আবার যেতে হবে। ওই সিটগুলোতে কে কে বসেছিল? কিন্তু স্যার আপনি ওই লোকগুলোকে কোথায় খুঁজবেন? এতক্ষণে তো সব লোকগুলো ইন্ডিয়ার কোন কোনায় না কোনায় গিয়ে লুকিয়ে বসে আছে। সারিকা, ওই লোক যদি মাটির নিচে লুকিয়ে থাকে সেখান থেকেও খুঁড়ে আমরা ওকে বের করে আনবো। দয়া, শালুকে বলছিল গুলি অডিটোরিয়ামের রাইট সাইড থেকে চালানো হয়েছিল।
এখানে আমাদের আবার নতুন করে সেরকমই একটা সিন ক্রিয়েট করতে হবে। যখন মিলিনা ওখানে দাঁড়িয়ে ছিল, যখন গুলি চলেছে তখন মিলিনা এখানে ছিল, আর গুলি হয়তো ওখান থেকে অডিটোরিয়ামের ডান দিক থেকে, তাই না? ফেডরিক, যাও পুতুল আর দড়িটা নিয়ে এসো তো তাড়াতাড়ি। ইয়েস স্যার। চলো চলো তাড়াতাড়ি ফেডরিক। স্যার, পুতুলটা কোথায় রাখবো? আমার মাথার ওপর রাখো। হ্যাঁ? মিলিনা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে রাখো, রাখো এখানে, সাবধানে। ঠিক আছে দয়া? স্যার। ওই অডিটোরিয়ামের ঠিক ডান দিকে কোনায় গিয়ে তুমি দাঁড়াও, এক্সট্রিম রাইট কর্নার। ইয়েস স্যার। স্যার। বিবেক, স্যার। এবার দড়িটা এই পুতুলের কোমরে বাঁধো আর দয়ার কাছে নিয়ে যাও। সাবধানে দয়া। হ্যাঁ, ওই জায়গায় বেঁধে ফেলো দড়িটা। ইয়েস স্যার। হয়ে গেছে। দেখো, সালুকে আমাদের বলেছিল গুলি সোজা চলেনি, বরং অডিটোরিয়ামের ডান দিক থেকে চলেছিল। তাহলে সেই জন্যই গুলি মিলিনার সাইডে পেটের মধ্যে লাগে। আমরা একটা কাজ করি, ফেডরিক, তুমি গিয়ে এ রোর 12 নম্বর সিটে গিয়ে বসো। ইয়েস স্যার। বিবেক, তুমি বি রোর 11 নম্বর সিটে গিয়ে বসো। দয়া, স্যার। সি রোর 10 নম্বর সিটে গিয়ে বসো। ইয়েস স্যার। এবার দেখি ওই রাতে কি ঘটেছিল। যখন শো শেষ হয় তখন জন, মিলিনা আর ওর গ্রুপ অডিয়েন্সের সামনে যখন ঝোঁকে, যে মুহূর্তে মিলিনা ঝুঁকে পড়ে ঠিক সেই সময় ডান দিক থেকে গুলি চলে, যেটা সাইড থেকে এসে মিলিনার পেটে লাগে আর মিলিনার মৃত্যু হয়। দা, তোমার কি মনে হয়, তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে গুলি চালানো সম্ভব? স্যার, যেটা আপনি বলতে চাইছেন যে মিলিনা গান শেষ করবার পর ঝুঁকেছিল অডিয়েন্সের সামনে, অডিয়েন্স তখন দাঁড়িয়ে গেছিল স্যার। আর যদি আমি এখান থেকে গুলি করতেও চাই মিলিনাকে, তাহলে আমাকে পিস্তলটা সামনে যারা দাঁড়িয়ে আছে তাদের কাঁধের ওপরে রাখতে হবে স্যার। আর এইভাবে ফায়ার করতে গেলে হয়তো নিশানা ভুলও হতে পারে আর ধরা পড়ার ভয়ও আছে স্যার। রাইট দয়া। বিবেক, তোমার কি মনে হয়? আর স্যার, এই সিট থেকে ঠিক করে বসে নিশানা করার সুযোগই পাওয়া যায় না স্যার। তার মানে এখন বাকি রইল ফেডরিক। মানে আমি বলতে চাইছি, এ রো এর 12 নম্বর সিট একেবারে সামনের রো, এ রো 12 নম্বরের সিট, যেখান থেকে কেউ খুব সহজেই গুলি চালাতে পারে। স্যার, আমারও মনে হয় গুলি প্রথম রো থেকেই চলেছিল। আমারও তো তাই মনে হয়, কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না দয়া, এবার ওর আশেপাশের লোকেরা তারা কেউ কিচ্ছু শুনতে পায়নি, কেউ কিছু দেখেও নি। স্যার, এটাও হতে পারে যে খুনির আশেপাশে যারা বসেছিল তারাও ওরই দলের লোক। হতে পারে স্যার, হ্যাঁ? মনে হচ্ছে গানে সাইলেন্সার কিংবা মাফলার লাগানো ছিল। মেনে নিলাম ফেডরিক, কিন্তু অল্প হলেও তো শব্দ হয়েছিল, কেউ তো নিশ্চয়ই শুনেছে। আবার স্যার, এটাও হতে পারে যে খুনির আশেপাশের লোকজনেরা সব চেনা জানা লোক ছিল। হতে পারে দয়া, হতে পারে। আচ্ছা, ইভেন্ট ম্যানেজারকে তো দেখতে পাচ্ছি না, ও আমাদের নিশ্চয়ই বলতে পারবে যে এ 11, 12, 13, 14 কে কে বসেছিল। বিবেক, ওই ইভেন্ট ম্যানেজার কোথায়? স্যার, উনি কিছুক্ষণ আগে টিকিট বুকিং কাউন্টারের দিকে গেছে স্যার। ফেডরিক, বিবেক, তোমরা এখানেই থাকো, আমি আর দয়া গিয়ে ইভেন্ট ম্যানেজারের সঙ্গে কথা বলি। ম্যানেজার বাবু। স্যার, আপনারা? স্যার, আপনাদের অফিসারদের তো আমি সব কথা আপনি চাইলে তো। দেখো, সে কথা বলতে আসিনি, একটা কাজ করো। বলুন স্যার। তোমাদের রেকর্ড চেক করো। কোনটা? ওই যে সিট নাম্বারের রেকর্ড, তোমার কাছে যে সিটের চার্ট আছে, যেগুলো দেখে সিট নাম্বারগুলো দেখা যায় সেগুলো। আচ্ছা। যেদিন খুন হয়েছে ওই দিন যে কটা টিকিট বিক্রি হয়েছে তার চার্ট দেখতে চাই। ওখানে এ রো এর 11, 12 আর 13 নম্বর সিটে কে কে বসেছিল? ক্ষমা করুন স্যার, সেটাই প্রবলেম আছে স্যার। প্রবলেম আছে? কি প্রবলেম আছে? আমাদের কাছে সেরকম তো কোনো রেকর্ডসই নেই। দেখো, বাহানা করবেন একদম, বিপদে পড়বে তাহলে। আরে কিছু তো থাকবে, নাম ঠিকানা বা আর কিছু কিছু তো লেখা থাকবে। না স্যার, কিছুই নেই। কেন নেই? আজকাল টেররিস্ট অ্যাটাকের জন্য লোকজন সিকিউরিটির ব্যাপারে এত সাবধানতা অবলম্বন করছে, আর আপনি কোনো রেকর্ড না রেখেই টিকিট বিক্রি করে যাচ্ছেন। 1 মিনিট স্যার।
এই যে সিটগুলো আছে A11, 12, 13 এগুলো এখান থেকে বিক্রি হয়নি। এখান থেকে বিক্রি হয়নি? তাহলে কোত্থেকে হয়েছে? আপনি তো জানেন স্যার, আমাদের বড় বড় মিউজিক স্টোরের সাথে টাই আপ করা আছে। ওই 20খানা টিকিট আমরা রেখে দিয়েছিলাম ওই 3-4টে দোকানের জন্য বিক্রি করার জন্য। তাহলে এই সিট নাম্বার A11, 12 আর 13 কোন দোকানে বিক্রির জন্য দিয়েছিলে? 1 মিনিট স্যার। A11, 12, 13 এই দেখা যাচ্ছে রো এবি লারারা মিউজিক স্টোরে। লারারা মিউজিক স্টোর? আওয়াজ অডিটোরিয়াম থেকে এলো। কি হলো? এখানে কি হয়েছে ভাই? হ্যাঁ, আরে কি হয়েছে এখানে? অজ্ঞান হয়ে গেছে। দেখো তো দয়া, ওখানে কি হয়েছে? ফ্রেডি সাবধানে সাবধানে। ফ্রেডি 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 এটা কি হলো ফেডরিকে? ফ্রেডি স্যার অজ্ঞান হয়ে গেছে স্যার। ওঠাও ওঠাও, তাড়াতাড়ি ওঠাও। ইয়েস স্যার। বিবেক সাবধানে, খুব ভারী কিন্তু ফ্রেডি। সাবধানে সাবধানে। ফেডরিক, সাবধানে নিয়ে যাও বিবেক। বেরিয়ে চলুন স্যার। হ্যাঁ ঠিক আছে। স্যার মাস্কটা পরে ওখানে গিয়ে দেখো, ভালো করে দেখো গন্ধটা কোত্থেকে আসছে, দুর্গন্ধর কারণটা কি। ফ্রেডি এখানেই অজ্ঞান হয়েছিল, তার মানে এখানেই আশেপাশে কিছু আছে। এটা কি? দুর্গন্ধটা এখান থেকেই বেরোচ্ছে। শালুকে, এটা এমন কি জিনিস যেটার জন্য ফেডরিক অজ্ঞান হয়ে গিয়েছিল? আরে ভাই, ও ফ্রেডরি, ও তো অজ্ঞান হওয়ারই কথা ছিল, ব্যাস হয়ে গেছে। শালুকে, তবু কোনো কারণ তো নিশ্চয়ই আছে। এটা এমন কি জিনিস যেটার জন্য এত সমস্ত ঘটেছে? এই জিনিসটা ছিল, এই সোডিয়ামের টুকরো। সোডিয়াম? এটা বাইরে পড়েছিল, যার জন্য ফ্রেডি অজ্ঞান হয়ে গেছিল। একদম ঠিক। আরে ভাই, আজ পর্যন্ত আমি সারা জীবনে আমি কোনোদিন শুনিনি যে সোডিয়াম শুঁকে কেউ অজ্ঞান হয়ে গেছে। তাহলে ফেডরিক কি করে অজ্ঞান হয়ে গেল? এত সাংঘাতিক দুর্গন্ধ বেরোচ্ছিল, সেই জন্যই অজ্ঞান হয়ে গেছিল হয়তো। যদি আমি সোডিয়ামের টুকরোটাকে এই সলিউশন থেকে বার করি, তাহলে তোমরা কেউ এখানে দাঁড়াতে পারবে না। আচ্ছা, কিন্তু এটা অডিটোরিয়ামে আসলো কি করে? স্যার, হয়তো কেউ ওখানে ওদের শোটা খারাপ করার জন্য এটা রেখেছিল, আর বাই চান্স প্রথমেই গন্ধটা ছড়ায়নি। স্যার, এটাও হতে পারে যে খুনি এটা ওখানে এই জন্যই রেখেছিল, যাতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, লোকজন ভয় পালায়, আর এই সুযোগে ও গুলিটা চালাতে পারে। বেশ বড় সড়ো প্ল্যান করেছিল। স্যার, হ্যাঁ স্যার ফ্রেডি স্যারের কিছু হয়ে গেছে স্যার, সাবধানে স্যার। ফ্রেডি কি হচ্ছে ফেডরিক? কি হচ্ছে? সালুকে স্যার, এসিপি স্যার কিন্তু আমাকে জবরদস্তি ফাঁসিয়ে দিল। ফেডরিক, আমি সালুকে নই, এসিপি প্রদ্যুমান। এটা ফরেন্সিক ল্যাব স্যার, এখানে এসিপি প্রদ্যুমান কি করে আসবে স্যার? আরে বস, এর মেশিন ঠিক হতে একটু সময় লাগবে। এসিপি স্যার, আমিও ঠিক এই কথাই ভেবেছি। আরে ভাই, এই স্ক্রু তো একদম ঢিল হয়ে গেছে। হ্যাঁ বিবেক, তুই হাসছিস কেন? ফ্রেডি, দয়া স্যার, আমি শুধু ওই পেপারটা তুলে নিয়ে ব্যাগের মধ্যে রেখেছি। কোন পেপার ফ্রেডি? ওই পেপারটাই স্যার, যেটা খোলা মাত্রই মারাত্মক একটা দুর্গন্ধ ছড়িয়ে পড়লো। গ্রেট জব ফ্রেডি। ওই পেপার কোথায় সব? আমি সযত্নে রেখে দিয়েছি, এক্ষুনি দেখাচ্ছি। বিবেককে কিন্তু দেখাবে না। ঠিক আছে। এদিকে দাও। এসিপি সাহেবকেই দিয়ে দাও। একটা কাজ করো দয়া, একে বাড়ি নিয়ে যাও আর এর সঙ্গে থেকো যতক্ষণ না এ ঠিক হয়ে যায়, বুঝলে? তারপরে ঠিক হয়ে গেলে একে নিয়ে এসো, ঠিক আছে? ঠিক আছে। ফ্রেডি, ফেডরিকের কম্পিউটারে তো ভাইরাস ঢুকে গেছে। স্যার, মনে হচ্ছে ওই লোকটা এই পেপারে এই সোডিয়ামটাকে মুড়ে নিয়ে এসেছিল। ফ্রেডি এটাকে তুলে খুবই ভালো কাজ করেছে।
এটা তো একটা নিউজ পেপার। এটা কি, এর ওপরে একটা স্ট্যাম্প মারা রয়েছে, HAN, হ্যান্ড পেপার মার্ট। এটা মনে হয় পেপার যে বিক্রি করে তার জিনিস। এর মধ্যে একটা লেখাও রয়েছে C202। বস, এটা কিন্তু ফ্ল্যাটের নাম্বার। তার মানে যে নিউজ পেপার থেকে এই কাগজের টুকরোটা ছেঁড়া হয়েছে সেই নিউজ পেপারটা এই ফ্ল্যাট নাম্বার 202-এরই হবে। আর হ্যান্ড পেপার মার্ক করে পেপারওয়ালা ওটাকে এখনই দিয়েছে। অভিজিৎ, তুমি আর বিবেক লারারা মিউজিক স্টোরে চলে যাও, ইয়েস স্যার। আর আমি আর দয়া হ্যান্ড পেপার মার্টে যাব। এক্সকিউজ মি, ইয়েস স্যার। আপনি কিছু টিকিট বিক্রি করেছিলেন এই ডিরেভানা রক ব্যান্ডের? হ্যাঁ স্যার, এটা ওই শোটাই না যেটা কাল রাত্রে হয়েছে? শুনেছি ওখানে খুন হয়েছে। হ্যাঁ, ওই খুনটার কথাই বলছি। আপনি দেখছি সবই জানেন। স্যার ওই শোয়ের টিকিট আমরাই দিয়েছি। গুড। কাকে কাকে বিক্রি করেছিলেন কিছু মনে আছে? স্যার এটা আমরা কি করে বলতে পারি? কেন, আপনি তো বিক্রি হ্যাঁ করেছিলেন স্যার, বিক্রি টিকিটগুলো। করেছিলাম, কিন্তু এইটা বলা খুব মুশকিল যে ওই টিকিটগুলো কারা কিনেছে। কিছু তো মনে আছে আপনার, কারুর না কারুর মুখ। স্যার সারাদিনে এখানে বহু লোক আসা যাওয়া করে। 4-5 দিন আগে কে এসেছিল আর কোন টিকিট নিয়েছিল সেটা আমি কি করে বলতে পারি? স্যার, আমার ভীষণই মুশকিল। আচ্ছা একটা কথা বলুন, যে যে লোক টিকিট কেটেছিল তারা কি শুধু ক্যাশ দিয়েই কেটেছিল নাকি তারা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেছিল? স্যার এক মিনিট, একটা লোক ছিল যে নিজের ক্রেডিট কার্ড দিয়ে টিকিট কিনেছিল। গুড, তাহলে তার রিসিট তো আছে আপনার কাছে, একটু দেখান আমাকে কে ছিল সেই লোকটা। হ্যাঁ স্যার, এক মিনিট। এই নিন স্যার। থ্যাংক ইউ। বিবেক, একটু কল করো এই লোকটাকে আর বিউরোতে ডাকো ওনাকে। এক্সকিউজ মি। ইয়েস। আচ্ছা, এই পেপারের টুকরোটা দেখুন, আপনি কি এটাকে চেনেন? এটা তো শুধু একটা পেপারের টুকরো। হ্যাঁ, এটা পেপারের টুকরো, তবু এটা মন দিয়ে দেখুন। আরে এর মধ্যে তো একটা স্ট্যাম্প লাগানো রয়েছে, HAN, পেপার মার্ট, হ্যান্ড পেপার মার্ট, হ্যান্ড পেপার মার্ট। হ্যাঁ একদম ঠিক, HAN, হ্যান্ড পেপার মার্ট। আপনাদেরই তো? না, আমার তো মোহন পেপার মার্ট আছে। মনের এমও ইরেজ হয়ে গেছে, ছিঁড়ে গেছে, বাকি রয়েছে হ্যান্ড পেপার মার্ট। মোহন পেপার মার্ট আপনাদেরই তো? হ্যাঁ, এই পেপারটা তো আমারই, কিন্তু আপনারা কারা? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? একটু ভালো করে দেখো, এতে C202 লেখা আছে। তুমি কি বলতে পারবে যে ফ্ল্যাট নাম্বার C202 এর নিউজ পেপারটা তোমরা কোন বিল্ডিংটাতে দাও? বলছি স্যার, এক মিনিট। C202। চিঙ্কারা টাওয়ার্স। স্যার, ইনি সেই ব্যক্তি যার ক্রেডিট কার্ডের রিসিপ্ট আমরা ওই মিউজিক স্টোর থেকে পেয়েছিলাম স্যার, মিস্টার রাজীব। স্যার, আপনি আমাকে এখানে কেন ডেকেছেন? অডিটোরিয়াম থেকে কেন পালিয়েছিলে তুমি? স্যার, আমি ভয় পেয়ে গেছিলাম। ভয় পেয়ে গেছিলে নাকি? স্যার, আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি যখন থেকে টেররিস্ট অ্যাটাক হয়েছে এইসব কেসে সবার আগে নিজের প্রাণ বাঁচানোর জন্য সবাই পালায়। ওই সময় যখন মেলিনার গুলি লেগেছিল তখন পুরো অডিটোরিয়ামে চারিদিকে ছোটাছুটি হচ্ছিল। আমিও নিজের প্রাণ বাঁচাতে বাইরে পালিয়েছিলাম। তুমি সত্যি বলছো তো? স্যার, একদম সত্যি বলছি। আর স্যার, মেলিনার খুনের সঙ্গে আমার কোনো কানেকশন নেই। আগে তুমি এটা বলো, অডিটোরিয়ামে তুমি কত নম্বর সিটে বসেছিলে? স্যার, B12। B12? স্যার, এ তো খুনির একদম পিছনেই ছিল। খুনির পেছনে? ইয়েস মিস্টার রাজীব, খুনির পিছনে। আর যদি তুমি খুনির পিছনে বসে থাকো তাহলে তুমি খুনিকে গুলি করতে দেখেছো, বা কম করে তুমি গুলি চলার আওয়াজটা তো শুনেছো। না স্যার, অ্যাকচুয়ালি অডিটোরিয়ামে এত আওয়াজ ছিল যে আমি কিছু ঠিক করে বুঝতেই পারিনি। মানে তুমি কিচ্ছু দেখোনি? কিছুই তুমি দেখোনি? কোনো কিছু? এক মিনিট স্যার। কি স্যার, আমার সামনের সিটে যে লোকটা বসেছিল ওর ডান কানের পেছনে একটা ট্যাটু ছিল স্যার। ট্যাটু? হ্যাঁ স্যার। কিরকম ট্যাটু? একটা বিছের ট্যাটু স্যার। বিছের ট্যাটু? গুড, ভেরি গুড।
থ্যাংক ইউ মিস্টার রাজীব, কিন্তু শহর ছেড়ে যাবে না, ওকে? রাইট স্যার। ইউ মে গো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হয়তো এই খুনির কোনো ক্রিমিনাল রেকর্ড আছে আমাদের কাছে। একটা কাজ করো, ক্রিমিনাল রেকর্ড চেক করো আর দেখো এরকম কোনো খুনি আছে কিনা যার ডান কানের নিচে কোনো বিছের মতন ট্যাটু আছে কিনা। Yes, ঠিক sir. আছে, চেক করো। স্যার, আমাদের ডেটাতে এমন কোনো ক্রিমিনাল নেই যার ডান কাঁধের পিছনে একটা বিছুর ট্যাটু রয়েছে স্যার। এখানে এই ফাইলগুলোতেও নেই। এসিপি স্যার? ইয়েস স্যার। ওকে স্যার, ঠিক আছে স্যার, পৌঁছাচ্ছি। অভিজিৎ, যার কানের পাশে ট্যাটু লাগানো আছে সেই বোধহয় খুনি হবে। যে করেই হোক ওকে আমাদের খুঁজে বের করতে হবে। এখন দেখি এখানে কি পাওয়া যায়। রুম নাম্বার 202, সমু এম। এটা তো বন্ধ স্যার। ভেঙে ফেলো দরজা। এই, কে তুই? সব বিবেক, দাঁড়া বলছি। স্যার, আমি সিকিউরিটি গার্ডকে টাকা দিয়েছিলাম স্যার, ওই সোডিয়ামটা অডিটোরিয়ামে রাখার জন্য স্যার। ও, তাহলে সিকিউরিটি গার্ডও জড়িত ছিল? কে তোমাকে টাকা দিয়েছে? স্যার, মনোজ। মনোজ? মনোজ কে আবার? স্যার, ওই ডেরাবানা রক ব্যান্ডে প্রথমে ড্রাম বাজাতো স্যার, ওই আমাকে টাকা দিয়েছিল এই কাজটা করার জন্য স্যার। আচ্ছা, তার মানে মনোজ ডেরাবানা রক ব্যান্ডের আগে থেকে মেম্বার ছিল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। স্যার, আমার কথা বিশ্বাস করুন প্লিজ, ওই মিলিনার খুনের সাথে আমার কোনো সম্পর্ক নেই স্যার, বিশ্বাস করুন প্লিজ। কোথায় ওকে পাওয়া যাবে? দেখাও। ওই যে বসে আছে ছেলেটা, চলো। মনোজ, চলো আমাদের সঙ্গে একটু ঘুরে আসবে। কেন পেছন লাগছো ভাই? ভালো সে যেখানে বসে আছে, হ্যাঁ নিজে যাবে নাকি? হ্যাঁ, তোমরা কারা বলো তো? সিআইডি। সিআইডি? কি ব্যাপার, কোথায় যাচ্ছ? আরে 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 আরে, আরে, আমি কোথায় আছি? আমি মনে করিয়ে দিচ্ছি, বারে বসেছিলি, থাপ্পড় বেরো। কি মনে পড়লো নাকি? হ্যাঁ, মনে পড়ে গেছে স্যার। স্যার, তাহলে আর দেরি করছো কেন? গান গাইতে শুরু করে দাও। কোন গান স্যার? মিলিনের গানটা। না স্যার, মিলিনার খুনে আমার কোনো হাত নেই। মিথ্যে! ওই লোকটার নাম বলো যার ডান কানের পাশে বিছের ট্যাটু আছে, বলো। ডান কানে বিছের ট্যাটু? হ্যাঁ, যে লোকটার পাশে সেদিন তুই বসেছিলিস। স্যার, আপনারা কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আমরা সেই বিচের ট্যাটুওয়ালা লোকটার কথা বলছি যে এর ওতে সিট নাম্বার 12তে বসেছিল, বুঝতে পেরেছো? স্যার, স্যার এরকম কোনো লোককে আমি চিনি না। সিট নাম্বার 11 আর 13-র মাঝখানে তুমি বসনে যখন শো চলছিল? না স্যার, আমি তো অডিটোরিয়ামের ভেতর ঢুকিও নি। আবার মিথ্যে? না স্যার, আমি মিথ্যে বলছি না স্যার। স্যার, আমি ওই লোকটাকে টাকা দিয়েছিলাম ঠিকই, যাতেও সোডিয়ামের টুকরো অডিটোরিয়ামের ভেতরে রেখে আসতে পারে, কারণ ওই শোটাকে আমি বন্ধ করতে চাইছিলাম। আর আমি পরে জানতে পারলাম, আমি টিভিতে নিউজে দেখলাম যে ওই সোডিয়ামের টুকরোটা তো পরে কাজ করলো। কিন্তু এই শোটা তুমি কেন নষ্ট করতে চাইছিলে? হ্যাঁ, কারণ আমি বদলা নিতে চেয়েছিলাম। বদলা? কিসের বদলা? আমি ডেরেভানা ব্যান্ডের ড্রাম বাজাতাম স্যার, একদম ঠিকঠাক। আর ওরা একটা নতুন ড্রামারকে নিয়ে নিল।
আমার পুরো ক্যারিয়ার নষ্ট করে দিল। এমনি বের করে দিয়েছিল? আরে কিছু তো করেছিস তুই নাকি? সত্যি বল, বল। স্যার আমি একদিন ভুল করে মেলিনাকে বিরক্ত করেছিলাম, আর সেই জন্যই আমাকে ওই ব্যান্ড থেকে বাদ দিয়ে দিল ওরা। ও হো, তাহলে এই ব্যাপার। সেই জন্যই তুমি মিলিনাকে খুন করে দিয়েছো? হ্যাঁ? না স্যার, স্যার আমি আপনাকে সত্যি কথা বলছি স্যার। স্যার মেলিনাকে মারার পেছনে আমার কোনো হাত নেই স্যার। স্যার এই মনোজ কিন্তু আগাগোড়া মিথ্যে বলছে স্যার। খুনের কিছুক্ষণ আগে ও ওখানে ছিল যখন, তাহলে এটাই প্রমাণিত হয় যে এই খুনে ওর হাত অবশ্যই আছে স্যার। আর আরও একটা ব্যাপার রয়েছে স্যার, মনোজ মিলিনার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, আর এই ব্যাপারটা মিলিনা সবাইকে বলে দিয়েছিল। তাহলে মিলিনার ব্যাপারে ওর মনের মধ্যে ঘৃণা তো ছিল। হ্যাঁ, ওকে একদম ছেড়ো না, আবার ওকে জেরা করতে হবে। হ্যাঁ স্যার, এখন অব্দিও বিউরোতে আছে স্যার। যখন ওই কানের টাটুওয়ালা লোকটাকে খুঁজে পাবো না, তখনই আমরা জানতে পারবো যে মনোজ সত্যি বলেছে না মিথ্যে বলেছে। কিন্তু স্যার আগে ওই কানে ট্যাটু করা লোকটাকে খুঁজে বের করা দরকার। খুঁজলে তো আমরা নিশ্চয়ই পাবো তাকে, ফেডরিক। এই শহরে যতগুলো ট্যাটু পার্লার আছে সবাইকে গিয়ে জিজ্ঞাসাবাদ করো, এমন কে কে আছে যারা কানের পাশে বিছের ট্যাটু লাগিয়েছে। আপনাদের এখানে যতগুলো লোকেরা নিজের ডান কাঁধের নিচে, মানে এইখানে একটা বিছের ট্যাটু বানিয়েছে, ওদের সমস্ত নাম চাই। দেখ ভাই রঙ্গিলা, আমি তো তোকে আগেও বললাম আমাকে সমস্ত কাস্টমারের নাম আমায় দিস না। 100-150 নাম নিয়ে আমি কি করব বলতো ভাই? আমাকে শুধু সেই লোকগুলোর নাম দে যারা বিছের ট্যাটু করিয়েছিল। বুঝতে পেরেছি স্যার, আমি বুঝতে পেরেছি। একটু দেখান তো কত ধরনের ট্যাটু আছে এই বিছের? প্রায় 5 রকমের। 5 রকমের? দেখতে পারি আমি? হ্যাঁ। আপনার এখানে এরকম কতজন এসেছিলেন যারা বিছের ট্যাটু বানিয়েছিল? স্যার বিচের তো অনেক রকম ট্যাটু হয় স্যার, কিন্তু আমি অনেক লোকের বানিয়েও দিয়েছি। বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড স্যার যে আপনি কি ধরনের বিচের কথা বলছেন। সবাই একটা লাইন দিয়ে দাঁড়িয়ে যাও, আর কেউ কোনো কথা বলবে না। কি জানি ভাই কি জন্য লিখেছে। যত চলো। আমাদের কেন ডাকলো বলতো? চলো, আপনারা সবাই নিজের মাথাটাকে বাঁদিকে ঘোরান। বাঁদিকে ট্যাটুটা ভালো করে দেখতে দিন। ফেডরিক, রাজীবকে নিয়ে এসো। হ্যাঁ রাজীব, দেখো এদের সবার ট্যাটু দেখো, আর মন দিয়ে দেখো এদের মধ্যে কার ট্যাটু আছে যে তোমার সামনে এই 12 নম্বর সিটে বসেছিল, যার কানের পাশে বিছের ট্যাটু আছে। ইয়েস স্যার। দেখো ভালো করে। এসো রাজীব, দেখাও তোমারটা। না স্যার। এটাও না স্যার। না। পাক্কা? পাক্কা স্যার, এটাও না। সামনে তাকাও। আরে 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 পালাচ্ছিস কোথায় বাবু? কোনো লাভ নেই, দাঁড়া এখানে আরাম করে। দেখো এটা তো ওই ট্যাটুটাই স্যার, এটা ওই লোকটাই ওই দিন হলে আমার সামনে বসেছিল। এই ছিল স্যার। কেন কেন মেরেছো তুমি মিলিনাকে? বলো। আমাকে ওর জন্য টাকা দেওয়া হয়েছিল স্যার। টাকা কে দিয়েছিল? ডিমি। ডিমি? হ্যাঁ স্যার, ডিমি আর ওর বন্ধু মন্টি আশেপাশেই বসেছিল যাতে কেউ গুলি চালাতে দেখে না নেয়। কোথায় পাবো এই ডিমিকে? হ্যালো, এটা আমার আপনি মিউজিক সিস্টেমের সাথে কি করছেন? না মানে আমি জুস খাচ্ছেন? এক্সকিউজ মি স্যার। এই এই আপনি চিকেন রোলটা রেখে দিন। এই চিকেন রোলটা খাবেন না, রেখে দিন। এটা কি হলো? কি হচ্ছে কি এগুলো? কে আপনারা? আর আমার ঘরে আপনারা কি করছেন? আরাম করছি। আপনারা ভিতরে ঢুকলেন কি করে? ডিমি নাম না তোমার? হ্যাঁ দেখো ভাই, ব্যাপারটা হলো যে আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি?
এই মিলিনাকে কেন মারলে তুমি? মেলিনা? কে মেলিনা? দেখ বাবু, আমরা সব কিছু জানতে পেরে গেছি। হ্যাঁ, শার্প শুটার, টাকা, মিলিনা, সব কিছু। ও দেখো ডিমি, তাড়াতাড়ি সবকিছু আমাদের বলে দাও, আমরা চলে যাব। আপনারা বাজে কথা বন্ধ করুন আর বেরিয়ে যান এখান থেকে, প্লিজ বেরিয়ে যান। মেলিনা আর আমি কলেজের দিন থেকে একে অপরকে ভালোবাসতাম। হঠাৎ করে একদিন ও মুম্বাইতে চলে আসে। ওর ফোন করাটাও বন্ধ হয়ে যায়। ও আমাকে অ্যাভয়েড করা শুরু করলো। তারপর ও আবার মুম্বাইতে আসে। আর আমি তখন মেলিনা আর ওর বয়ফ্রেন্ডের ব্যাপারে শুনি। মেলিনা ওর বয়ফ্রেন্ডের রক গ্রুপে জয়েন করে নেয়। বাহ, মেয়েটাকে খুন করে দিলি, আবার ভালোবাসার গল্প বলছিস? হ্যাঁ, আমি জানতে পেরেছিলাম মেলিনা আর ওর বয়ফ্রেন্ড বিয়ে করবে। এই শুনে আমার মাথা গরম হয়ে যায়। আর আমি মেলিনাকে মারবার জন্য একটা প্ল্যান তৈরি করে ফেলি। তাহলে মিস্টার ডিমি, তোমার তো ফাঁসি হবেই হবে। সিআইডি অফিসাররাও ঝামেলার মধ্যে পড়ে যান। বুঝতে পারি না যে করলেও কি করব। একদিকে একজন রয়েছে যে দিব্যি খাচ্ছে যে সে দাঁড়িয়েছিল দরজার বাইরের দিকে যখন খুন হয়েছিল, আর অন্যদিকে ডক্টর সালুখে জেদ ধরে বসে রয়েছেন। এবার ডক্টর সালুখেকে তো আপনারা চেনেননি। উনি একবার জেদ ধরলে সেটাকে কেউ না করতে পারে না। উনি বলছিলেন যে লোকটা মিথ্যে বলছে, এরকম কোনো খুন হয়নি। মানে সেই সময় হয়নি যখন এই লোকটা দরজার বাইরে দাঁড়িয়েছিল। এবার আপনিই বলুন, যে মহিলার খুন হয়েছে ওই মহিলা এই লোকটার সাথে কথা বলছিল, যে লোকটা দরজার বাইরে দাঁড়িয়েছিল যে সময় খুন হয়েছিল, বুঝতে পারছেন? কথা বলছিল, কথা। আর এই উত্তরও দেয়। কিন্তু বেশি কথা হওয়ার আগেই কেউ একজন ওকে খুন করে দেয়। কিন্তু ডক্টর সালুকে গো ধরে বসেছেন যে লোকটা মিথ্যে বলছে। খুন অনেক আগেই হয়ে গেছে। তাহলে আপনিই বলুন, কে বিশ্বাস করবে ডক্টর সালুখেকে যখন সাক্ষী সামনে দাঁড়িয়ে রয়েছে? একেই বলে ঝামেলায় পড়া। আচ্ছা, একটা কথা বলি, না তো এই লোকটা মিথ্যে বলছে আর না ডক্টর সালুখে। যদি ডক্টর সালুখের কথা শুনি তাহলে খুন কয়েক ঘন্টা আগে হয়ে গেছিল, আর এই লোকটা বলছিল যে খুনটা এক্ষুনি হয়েছে, কারণ এই লোকটা মহিলাটার সাথে কথা বলছিল। লোকটা দরজার বাইরে দাঁড়িয়েছিল যখন খুনটা হয়েছিল, আর এই লোকটা মিথ্যে বলছে না। আপনি নিজেই দেখে নিন কি হয়েছিল। এক মিনিট। कोई चुपके से आके কে কে ওখানে? ম্যাডাম, আমি প্লাম্বার। আপনি ফোন করেছিলেন না? ও তুমি? বাঁচাও! আরে, কেউ আছেন? কেউ আছেন এখানে? কেউ আছেন কি? খুন! আরে কি হয়েছে? কেন চেঁচাচ্ছ? ম্যাডাম, ভেতরে কিছু হয়েছে। ম্যাডাম ভেতরে চেঁচাচ্ছিলেন। চেঁচানোর আওয়াজ? রিচা, রিচা দরজা খোলো। রিচা, রিচা! ওয়াচম্যান, দরজা ভাঙতে হবে। এসো। ও নো! ওয়াচম্যান, ঘরটা দেখো ভালো করে। ও নিশ্চয়ই এখন এই ঘরে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই লোকটা এখানেই কোথাও আছে। এত তাড়াতাড়ি ও পালিয়ে যাবে কি করে? এই বেচারি তো মরে গেছে। মানে খুন? ম্যাডাম, ভেতরে তো কেউ নেই। কেউ নেই? তাহলে খুনি গেল কোথায়? খুব ভালো মেয়ে ছিল,
কেউ ওর সাথে এরকম কেন করলো? আচ্ছা, কটার সময় আপনি ওনার চিৎকার শুনেছিলেন? স্যার স্যার তখন প্রায় রাত 8টা হবে। আর আপনি বাইরে দাঁড়িয়েছিলেন? হ্যাঁ স্যার, আমি এইখানেই ছিলাম। কোথায় এক্স্যাক্টলি? এইখানেই দাঁড়িয়েছিলাম, আর তখনই ভিতর থেকে চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়েছিলাম। তারপরে আপনারা এসে দরজা ভাঙলেন? হ্যাঁ। এখান থেকে কাউকে পালাতে দেখেছিলেন? না স্যার, ভেতরে তো কেউ ছিল না। হ্যাঁ, সেটা কি করে হতে পারে? দরজা বন্ধ ছিল, আপনারা ভেঙে ঢুকলেন, আর কাউকে পালাতেও দেখেননি? আপনারাও কিছু দেখেননি? না স্যার। আপনারা এখানেই ছিলেন? হ্যাঁ স্যার। অদ্ভুত ব্যাপার। খুনি তাহলে গেলটা কোথায়? স্যার, বিবেক? না স্যার, এদিক দিয়ে কোনো বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই স্যার। এটাও বন্ধ। অভিজিৎ, হ্যাঁ, 1 মিনিট। বলো। এখানে এই দরজাটার পেছনে খুনি চাদর দিয়ে দড়ি বানিয়ে এখান থেকে নিচে ফেলেছিল। বোধহয় এটা দিয়েই পালিয়ে গেছে ও। অদ্ভুত ব্যাপার, লোকজন বাইরে থেকে দরজা ভাঙছিল আর ও এখান থেকে পালিয়ে গেছে। স্যার। হ্যাঁ রেডি। ইনি অনুভব বাবু স্যার, রিচা দেবীর স্বামী। আমার বউ একজন খুবই সরল আর ভদ্র মেয়ে ছিল। কেউ ওকে এইরকম নিষ্ঠুরভাবে কিভাবে মারতে পারে স্যার? দেখুন, আমরা আপনার অবস্থা বুঝতে পারছি। আপনার কারোর উপর সন্দেহ আছে? কে মারতে পারে আপনার ওয়াইফকে? আমার কারোর উপর কোনো সন্দেহ নেই। সপ্তাহখানেক আগে তো আমরা দিল্লি থেকে এখানে শিফট হয়েছি। আমাদের সবেমাত্র বিয়ে হয়েছিল। স্যার, ঘরের মধ্যে চোর এলো, তারপর চুরি করলো আর আমার বউকে মেরে ফেললো। চুরি হয়েছে মানে কি কি জিনিস চুরি হয়েছে বাড়ি থেকে? অনেক কিছু, আপনারা দেখতে পারেন অনেক কিছু। আমার ল্যাপটপ, আমার ডিভিডি প্লেয়ার, আর তাছাড়া আমার আলমারি থেকে টাকার গয়নাও চুরি হয়েছে। যদি এমনটাই হয়ে থাকে তো রিচা নিশ্চয়ই আটকাবার চেষ্টা করেছিল চোরকে, আর তারপর চোর। বিবেক, একটা কাজ করো, একটু খোঁজ নাও যে এই ডুপ্লিকেট জিনিস বা পুরনো জিনিস কোথায় কেনা বেচা হয়। আর ফ্রেডি স্যার, লাস্টটা ফরেন্সিক ল্যাবে পাঠাও। ইয়েস স্যার। শালুকের প্লাম্বার ঘরের বাইরে দাঁড়িয়ে ছিল যখন খুন হয়। হ্যাঁ, যদি কোনো প্রতিবেশী নিচে দাঁড়িয়ে থাকতো হয়তো খুনিকে পালাতে দেখতে পেত আর ধরা পড়ে যেত। কিভাবে? আরে কিভাবে আবার শালুকে? যদিও নিচে দাঁড়িয়ে থাকতো তাহলে ও খুনিকে দেখতে পেত নিচে নামতে। খুনি চাদর বেঁধে বেঁধে একটা দড়ি বানিয়েছিল, হয়তো সেটা দিয়ে উপরে উঠেছে আর সেটা দিয়ে নিচে নেমেছে। খুনি গাধা ছিল, গাধা। আরে খুনি গাধা ছিল? হ্যাঁ। সেটা আপনি মেয়েটার লাশ দেখেই বুঝে ফেললেন? না না অভিজিৎ, লাশের গলায় খুনির আঙ্গুলের ছাপ আছে। বাহ ডক্টর সেলোকে, বাহ। আঙুলের ছাপ দেখেই আপনি বুঝতে পারলেন যে খুনি একজন গাধা ছিল। নাবালক ভাই, তুমি এখনো নাবালক। আচ্ছা, একটা কথা বলো, খুনির কি দরকার ছিল চাদর ধরে নেমে জানলার বাইরে যাওয়ার? আরে সোজা দরজা দিয়ে বেরিয়ে গেল না কেন? এখনো বোকা আমার বন্ধু, এখনো বয়স হচ্ছে তো তাই ভুলে যাচ্ছে। দেখো শালুকে, খুবই সোজা ব্যাপার। প্লাম্বার যেখানে দরজার বাইরে দাঁড়িয়ে আছে, তখন কি খুনি দরজা খুলে ওর সামনে দিয়ে বেরিয়ে যাবে? আরে যুবক বন্ধু, এক্ষুনি জানা যাবে কে যুবক আর কে বৃদ্ধ। প্লাম্বার দরজার বাইরে দাঁড়িয়েছিল রাত ঠিক 8টার সময়। ঠিক আছে বন্ধু, এই মেয়েটির মৃত্যু হয়েছে দুপুর 2টো অথবা 3টের সময়। হোয়াট? 2টো বা 3টের সময়? আগে স্যার, একটা কথা জিজ্ঞেস করবো স্যার? হ্যাঁ, তুমিও জিজ্ঞেস করো। স্যার, যদি এই মেয়েটা দুপুর 2টো থেকে 3টে নাগাদ মারা গিয়ে থাকে, তাহলে রাত 8টার সময় বাড়ির ভেতর থেকে কে চেঁচালো? আমি তো চেঁচাইনি। আরে আমি কি করে জানবো? তাহলে আর কে জানবে? অভিজিৎ, মৃত্যুর প্রায় 3 বা 4 ঘন্টা পরে লাশ পচতে শুরু করে, রাইট? হ্যাঁ। আর প্রায় 4, 5 বা 6 ঘন্টা পর্যন্ত লাশ পচতে থাকে, আর তারপর লাশ আবার পুরনো জায়গায় ফিরে আসে, মানে রাইগার মর্টিস শেষ হয়ে যায়। বস, রাত্রি 11টার সময় যখন মেয়েটির লাশ আমার কাছে আসে, এর রাইগার মর্টিস শেষ হয়ে গেছিল। আমার চোখের সামনে এই মেয়েটির লাশ কুঁকড়ে যেতে শুরু করে। লাশ এখানে 11টার সময় আসে,
তার 6 ঘন্টা আগে, তার মানে 5টা নাগাদ কুকড়ে যেতে শুরু হয়েছে। একদম, আরো 3-4 ঘন্টা আগে মানে 2টো অথবা 3টের সময় মেয়েটির মৃত্যু হয়েছে। তার মানে প্লাম্বারটা যখন দরজার বাইরে দাঁড়িয়েছিল তখন এই মেয়েটা মারা গেছিল। একদম ঠিক। আরে তাহলে এই প্লাম্বারটা কি মিথ্যে বলছে? প্লাম্বার কোনো মিথ্যে বলছে না। ও তো চিৎকারটা শুনেছিল, ওই তো প্রতিবেশীদের ডেকেছিল, আর দরজা ভাঙার পরেই তো এই লাশটা পাওয়া গেছিল। কিন্তু স্যার বাড়ির ভেতর থেকে তাহলে চেঁচালো কে? খুনি একটা মেয়েও হতে পারে। আরে খুনি ওখানে ছিলই না। আরে সেই এক কথা, শালুকে প্লাম্বার ওই সময় ঘরের ভেতর থেকে কারোর চলাফেরার শব্দ শুনেছিল। তাহলে কে চলাফেরা করছিল? আরে সেটা আমি কি করে বলবো ভাই? আমি শুধু এইটুকুই বলতে পারি যে এই মেয়েটির মৃত্যু 2টো অথবা 3টের সময় হয়েছিল, ব্যাস। স্যার, কি জানতে পারলে? স্যার এরকম 3টে মার্কেট আছে যেখানে পুরনো জিনিস কেনা আর বেচা হয় স্যার। আচ্ছা, কি কি পাওয়া যায় ওখানে? ফ্রেডি স্যার, এটা বলুন যে কি পাওয়া যায় না ওখানে? একটা পেন্সিল থেকে শুরু করে একটা হেলিকপ্টারের পার্টস অবধি সবকিছু ওখানে কেনা আর বেচা হয় স্যার। তাহলে অভিজিৎ, হতে পারে অনুভবের বাড়ি থেকে চুরি যাওয়া জিনিস যদি আমরা ওই মার্কেটে পেয়ে যাই। গিয়ে দেখো। সামনের দিকে এগিয়ে দেখি, চলো। আসুন স্যার, হয়তো এখানে পেতে পারেন। ধন্যবাদ। আসুন স্যার, কি আপনার লাগবে বলুন। ল্যাপটপ দেখি একটা। ল্যাপটপ? এই দেখুন না স্যার, দারুণ ল্যাপটপ, এটা খুব ভালো, একদম ফার্স্ট ক্লাস, কালই এসেছে। একদম ফরেনের মাল। ফরেন মাল? হ্যাঁ স্যার, একদম ফাটাফাটি চলে। এতে যা ছবি আছে না স্যার, কি বলবো আপনাকে, দারুণ। এটাই বস, এটাই অনুভবের ল্যাপটপ। এটা কে বিক্রি করেছিল তোমাকে? স্যার, আপনি আম খান না, আটি কেন গুনছেন? আমরা আটি খাইও নিজেরা আর খাওয়াইও অন্যকে, বুঝলি কি তুই? হ্যাঁ, সিআইডি? স্যার ভুল হয়ে গেছে স্যার, আপনাদের চিনতে পারিনি স্যার। কে বিক্রি করেছিল তোমাকে? স্যার এই ল্যাপটপটা স্যার কালই আমার দোকানে এসেছে। মঙ্গু নামে এক চোর আমার কাছে নিয়ে এসেছিল। মঙ্গু? চল দেখা কোথায় পাবো ওকে। স্যার আমাকে কেন জড়াচ্ছেন স্যার? আরে চল, আমাকে ছেড়ে দিন স্যার। স্যার এসে গেছি স্যার, স্যার এই পাশের গলিতে, এইখানে। কিন্তু স্যার আপনাদের বলছি স্যার, আমাকে প্লিজ জড়াবেন না। আরে চুরি হওয়া মাল কিনেছিস তুই, এত সহজে বেঁচে যাবি? হ্যাঁ চল চুপচাপ। স্যার এরকম বলবেন না স্যার, আমি প্রথমবার চুরির মাল কিনলাম স্যার, আপনার পায়ে পড়ছি, আমায় ছেড়ে দিন। আমি ওর বাড়ি দেখিয়ে দিচ্ছি স্যার আপনাকে, কিন্তু আমায় প্লিজ ছেড়ে দিন স্যার। আগে দেখা তো ঘরটা, তারপর দেখছি কি করা যায়। ওই যে স্যার উপরে দেখছেন স্যার, ওখানেই ও থাকে। চল স্যার ছেড়ে দিন না স্যার, স্যার 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 প্লিজ ছেড়ে দিন না স্যার, স্যার। আরে ভাই, এখানে কি ব্যাপার? নতুন পার্টি নাকি? একদম ব্র্যান্ড নিউ পার্টি। চুরির মাল কিনতে চাই। কি চাই স্যার? সব পাবেন এখানে আপনি, টিভি, রেফ্রিজারেটর, ডিভিডি প্লেয়ার, সব পাবেন এখানে। অনুভবের বাড়ি থেকে তুই যা যা চুরি করেছিস আমাদের সবগুলোই চাই। অনুভব? এটা আবার কে? অনুভবকে চিনিস না? হ্যাঁ, জুহুর একটা ফ্ল্যাটে চুরি করেছিস না তুই? চুরি? আমি করেছি চুরি? হ্যাঁ স্যার, এগুলো কষ্ট করে আনা জিনিস। দেখ ভাই, নিয়ে যা এদের, আমি জিনিস বিক্রি করবো না। আরে আমরা কিনেই তবে যাব। স্যার আমি বললাম তো আমি বিক্রি করবো না। আমরা যখন বলেছি কিনবো তখন তো কিনবই। বল। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই ফ্ল্যাটে আমিই চুরি করেছি। আর মেয়েটা যখন তোকে দেখতে পেলো তুই চুরি করছিস, তখন তুই খুন করে দিলি। খুন? কার খুন স্যার? আমি কারোর খুন করিনি স্যার। মেয়েটার লাশ পাওয়া গেছে ফ্ল্যাট থেকে, বুঝলি? কেন মারলি ওকে? ঠিকঠাক বলে দে ওখানে কি হয়েছিল, না হলে তোর কিন্তু ফাঁসি হবে, বুঝেছিস? আমি সত্যি কথা বলছি স্যার, আমি কারোর খুন করিনি স্যার, ও তো আগে থেকেই মরেছিল। কি? আগে থেকেই মরেছিল? হ্যাঁ স্যার।
যখন আমি আর আমার বন্ধু জুহুতে চুরি করতে গেলাম, দেখ, মনে হচ্ছে কেউ আমাদের সুবিধার জন্য আগে থেকেই দড়ি ফেলে রেখেছে। আরে মনে হয় আগে থেকেই কোনো চোর ভেতরে গেছে। না না, ওপরে কেউ নেই, ওপর থেকে কেউ নিচে এসছে আর পালিয়েছে। আমি একটু দেখে আসছি। আমি বাড়ির সমস্ত জিনিস চুরি করছিলাম, তখনই শুনতে পেলাম একটা মেয়ে গান গাইছে। ভয়ের ছুটে আমি আলমারির পেছনে লুকিয়ে পড়লাম। কে কে ওখানে? ও তুমি? যখনই ওই মেয়েটা চিৎকার করলো, আমি নিজেকে আটকাতে পারলাম না আর রুমের ভেতরে চলে গেলাম। খুনি ততক্ষণে ওখান থেকে পালিয়ে গেছিল। টাকা পয়সার লোভ আমার চোখে কালো কাপড় বেঁধে দিয়েছিল। রিচা, রিচা দরজা খোলো। রিচা, রিচা, রিচা দরজা খোলো। রিচা। এই জন্য ওই মেয়েটার পরোয়া না করে আমি চুরি করে ওখান থেকে পালিয়ে গেছিলাম। মানে ওই মেয়েটা আগেই মরে গেছিল? আগে হ্যাঁ স্যার। আর তার ঠিক 1 মিনিট আগেই তুই গানের আর কথা বলার আওয়াজ পেয়েছিলি ঘরের ভেতর থেকে? হ্যাঁ স্যার। আর তুই খুনিকে ওখানে দেখিসনি? না স্যার, আমি সত্যি কথা বলছি স্যার, ওখানে কোনো খুনি ছিল না। দেখ, গল্প শোনানো বন্ধ কর, বুঝলি? একদিকে তুই বলছিস যে বাইরের ঘরটা থেকে তুই ওর গান করার আর চিৎকারের আওয়াজ শুনতে পাস, আর তার উপরে তুই বলছিস যে খুনি ওখানে ছিল না। এটা কি করে হতে পারে? হ্যাঁ, আমি সত্যি কথা বলছি, ওখানে কেউ ছিল না স্যার। আমি তো শুধু চুরি করে ওখান থেকে পালিয়ে যাই। কটার সময় হয়েছিল সব? তখন 8টা বাজে। হ্যাঁ, প্লাম্বারটাও তো ওই সময় এসেছিল না রিচার ঘরে? আর চুরির জিনিসপত্র কোথায়? স্যার, ওইগুলো তো সব বিক্রি করে দিয়েছি স্যার, কয়েকটা বাকি আছে। বাকি জিনিসগুলো এখানে নিয়ে এসো। 1 মিনিট দিন স্যার, আমি নিয়ে আসছি সব। স্যার, এই চোরটা মিথ্যে কথা বলছে স্যার, খুন এই করেছে আর আমাদের ভড়কি দেওয়ার চেষ্টা করছে। এর মধ্যে কিছু গয়না বেঁচে আছে স্যার, ল্যাপটপ আর ওইগুলো তো আমি বিক্রি করে দিয়েছি। ফ্রেডি, অনুভবকে বিউরোতে রাখো, ওকে জিজ্ঞেস করতে হবে যে এই সমস্ত জিনিস ওর কিনা। এগুলো দেখো একবার, দেখো এগুলো কি সেই জিনিস কি যেগুলো চুরি গিয়েছিল? হ্যাঁ, এটা আমারই। আগে হ্যাঁ, এই সব কিছু আমার ঘর থেকে চুরি হয়েছিল। হ্যাঁ, আমি তো ভাবতেই পারিনি যে চুরির জিনিসগুলো এত তাড়াতাড়ি ফেরত পেয়ে যাব। এটা কি? কি হয়েছে? এটা তো হীরের আংটি, এটা আমার নয়। কি? তোমার নয় এটা? না। এটা কি করে হতে পারে? এই সমস্ত জিনিস তোমার হলে এই আংটিটাও তো তোমারই হবে। না স্যার, এটা যদি আমার বা রিচার হতো তাহলে এটা আমি চিনতে পারতাম, এটা আমার নয়। কিন্তু তাহলে চোরটা এটা বললো কেন যে এই আংটিটাও তোমার ঘর থেকেই চুরি করেছে? এখন জানি না স্যার, ও এরকম কেন বললো। ও চোর, একদিনে কত না জায়গায় চুরি করে ও। এই আংটি নিশ্চয়ই অন্য কোথাও থেকে চুরি করেছে আর এখানে মিক্স আপ করে দিয়েছে। এটাও তো হতে পারে যে এই আংটিটা রিচারি আংটি ছিল আর তুমি সেটা জানো না। কি বলতে চাইছেন আপনি? রিচা কোনো একটা জিনিস কিনলে আমাকে জানাবে না? ও কিনেছিল হয়তো, কিংবা কেউ হয়তো ওকে। স্যার, এই বক্সের মধ্যে ওই জুয়েলারের নাম লেখা আছে যেই আংটিটা বানিয়েছিল স্যার, বরদান জুয়েলার্স। হ্যাঁ, ওটাই লেখা আছে। অভিজিৎ, দয়া, একটা কাজ করো,
এই জুয়েলারি হাউসে গিয়ে জিজ্ঞাসা করো যে ওনারা এই আংটিটা কার জন্য বানিয়েছিলেন। ওয়াও, কি দারুণ আংটিটা স্যার। স্যার, এইবারের ম্যারেজ অ্যানিভার্সারিতে আমি আমার বউকে এই আংটিটাই দেবো স্যার। ম্যারেজ অ্যানিভার্সারি অপেক্ষা করতে করতে কোথাও আপনার বউ চটে না যায়। হীরের আংটি কিন্তু দিদি দিন। দেখুন স্যার, ডক্টর তারিকারও তো হীরের আংটি খুব পছন্দ স্যার। তো 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 দেখুন, আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? হ্যাঁ, এই আংটিটা আপনার এখান থেকেই কেনা হয়েছিল, তাই না? ওকে, হ্যাঁ স্যার। গুড। এবার আপনি এটা বলুন যে এই আংটিটা আপনি কাকে বিক্রি করেছিলেন? চেষ্টা করছি। পেয়ে গেছি স্যার। কোনো কৌশিক নামের লোক এই আংটিটা কিনেছে। কৌশিক? গ্রেট। আপনি একবার অ্যাড্রেস দিন এর। যদি এই আংটিটা সত্যি কৌশিকের হয় তাহলে এটা রিচার বাড়িতে পৌঁছালো কি করে? কোনো সম্পর্ক আছে কি তাহলে এই কৌশিক আর রিচার মধ্যে? এবার দেখা যাক কি কৌশিক কি বলে। হ্যাঁ স্যার, বলুন কি ব্যাপার? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? প্লিজ ভিতরে আসুন। কি ব্যাপার স্যার? এনি প্রবলেম স্যার? আপনি একবার এটা দেখুন। এই আংটিটা কি আপনার? এই আংটিটা আপনি কোথা থেকে পেয়েছেন? আগে এটা বলুন যে এই আংটিটা আপনার কিনা। হ্যাঁ আমার, কিন্তু আপনারা কোথা থেকে পেয়েছেন? রিচাকে চেনো তুমি? রিচা? কে রিচা? দেখুন, সত্যি করে বলুন, এটা একটা খুনের ব্যাপার, আর এই আংটিটা ওই খুনের সঙ্গে জড়িয়ে আছে। স্যার আমি সত্যি কথা বলছি, আমি কোনো রিচাকে চিনি না। রিচা? কে এই রিচা? এনারা কার কথা বলছেন? দেখো শোভা, আমাদের আংটি পাওয়া গেছে। আরে, এর মানে চোর ধরা পড়ে গেছে? এই আংটিটা চুরি হয়ে গেছিল? আগে স্যার। কবে? কোত্থেকে চুরি হয়েছিল? আগের সপ্তাহে আমার গাড়ি থেকে চুরি হয়ে গেছে, আর তার সাথে আমার ল্যাপটপ আর মিউজিক সিস্টেমও। তো আপনি পুলিশে কমপ্লেন লিখেছিলেন এর ব্যাপারে? আগে হ্যাঁ। আচ্ছা একটা কথা বলুন, আপনি কোনো অনুভব বলে লোককে চেনেন? অনুভব? আগে না, এই প্রথমবার ওর নাম শুনছি আমি। একটু ভেবে চিনতে বলো। জুহুতে ফ্ল্যাট আছে ওর। হ্যাঁ? আগে না, আমি কিছুই জানি না। ওকে, কিন্তু যতক্ষণ এই কেসটা শেষ না হয়ে যায় এই আংটিটা আপনাকে ফেরত দিতে পারবো না। থ্যাংক ইউ ভেরি মাচ। সব হয়তো ওই চোরটাই আংটি এনার গাড়ি থেকে চুরি করেছিল, আর তারপর ওর মনে হয়েছে এই সমস্ত জিনিস ও রিচার বাড়ি থেকে চুরি করেছে। ওকে, হেমাঙ্গুকে ডাকো। মঙ্গু, ভালো করে দেখ এই আংটিটা। এই আংটিটা তুই রিচার বাড়ি থেকে চুরি করেছিলিস? আগে হ্যাঁ স্যার, আমার ভালো করে মনে আছে। গত সপ্তাহে তুই কতবার চুরি করেছিস? 3 বার। তুই কোনো গাড়িতে চুরি করেছিলি? গাড়ি থেকে? হ্যাঁ, গাড়ির এসি, মিউজিক সিস্টেম, এই আংটিটা ওই গাড়ি থেকেই চুরি করা হয়েছিল। না স্যার, আমি এসব ছোটখাটো চুরি করি না, আমি তো বড় হাত মারি সবসময়। এই, তুই কি আমাদের গল্প শোনাচ্ছিস? হ্যাঁ, এই হীরের আংটিটা কৌশিক নামে এক ভদ্রলোকের গাড়ি থেকে চুরি হয়েছে, ওই ফ্ল্যাট থেকে হয়নি, বুঝেছিস? মহাকালীর দিব্যি স্যার। স্যার আমাদের মেমরি খুব পরিষ্কার হয়। আংটি তো আমি ওই ফ্ল্যাট থেকেই চুরি করেছি। স্যার, মনে হচ্ছে কৌশিক আর এই মঙ্গু দুজনেই মিথ্যা কথা বলছে, বা হয়তো দুজনেই জড়িত সব। আচ্ছা একটা কথা বল, এই লোকটাকে তুই চিনিস? কে এটা স্যার? এ হলো কৌশিক। হীরের আংটিটা এই কিনেছিল, আর চুরিটা এর গাড়ি থেকেই হয়েছে, বুঝলি? খুব হাসি পাচ্ছে, তাই না? ইয়ে মানে এরকমও তো হতে পারে যে স্যার ফ্ল্যাটের মেম সাহেবই ওই আংটিটা চুরি করেছে, আর ওখান থেকে আমি চুরি করেছি। চোরের বাড়িতে চুরি। হাসা বন্ধ কর, না হলে দাঁত ভেঙে হাতে দিয়ে দেবো, বুঝলি? এটা বল, একে আগে কখনো দেখেছিস কি না? স্যার একে তো চেনা চেনাই লাগছে। চেনা চেনা লাগছে না? হ্যাঁ। কোথায় দেখেছিলিস একে আগে? হ্যাঁ স্যার, মনে পড়েছে। সেদিন ওই বিল্ডিং এই ঘোরাফেরা করছিল। মানে কৌশিক রিচার বিল্ডিং এর চারপাশে ঘোরাফেরা করছিল? হ্যাঁ স্যার,
ও একটু চিন্তিতও ছিল। হ্যাঁ, হাসাচ্ছিস না তো একে? স্যার ওকে ফাঁসিয়ে আমার কি লাভ স্যার? স্যার যেটা সত্যি ছিল সেটা আমি বলে দিলাম। অভিজিৎ, তার মানে হলো কৌশিক আমাদের মিথ্যে বলেছে। ও নিশ্চয়ই অনুভব আর রিচাকে চেনে। একবার কৌশিকের সঙ্গে দেখা করতে হবে। জানি না আর কি কি গোপন কথা ওর পেটের মধ্যে চেপে বসে আছে। আরে এ তো ভারী অদ্ভুত ব্যাপার স্যার। একে তো আমার গাড়ি থেকে চুরি হয়েছে, তার উপরে লোকসান আমার হয়েছে, আর আপনি আমাকে ধরছেন স্যার। কোনো ব্যাপার নেই, আপনি একবার এটা পড়ে নিন, তাহলে মনে পড়ে যাবে। এটা কি স্যার? কুণ্ডলী আপনার। আমার কুণ্ডলী স্যার? হ্যাঁ, এতে লেখা আছে যে আপনি রিচাকে অনেক আগে থেকেই চেনেন। ওই রিচা? তোমার মুখটা হঠাৎ এরকম হাঁ হয়ে গেল কেন? হ্যাঁ, তুমি আর রিচা দিল্লিতে একই কোম্পানিতে কাজ করতে, তাই না? 3 বছর ধরে একসাথে। কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ওই রিচার কথা বলছিলেন? আমরা ওই রিচারই কথা বলছি। অ্যাকচুয়ালি ওর কথা মাথা থেকে বেরিয়ে গেছিল। কবে থেকে চলছিল তোমার এই প্রেমের চক্কর রিচার সঙ্গে? স্যার এটা আপনি কি বলছেন স্যার? বউ শুনে নেবে স্যার। হ্যাঁ, বউ। আরে দয়া, এত সাধু পুরুষ তুমি আগে কখনো দেখেছো নাকি? না। আরে আপনারা ওই চোরকে ধরে ফেলেছেন? চোর তো নয়, কিন্তু আপনার হাজবেন্ডের চুরিটা ধরা পড়ে গেছে। কি? এনারা কি বলছেন কৌশিক? কিছু না। আচ্ছা, যদি এতটাই সৎ হয়ে থাকো তাহলে যেদিন রিচা খুন হয়েছিল সেদিন ওর বিল্ডিং এর চারপাশে তুমি কেন ঘোরাঘুরি করছিলে? হ্যাঁ, কি স্যার আমি ঘোরাঘুরি করছিলাম? তাও ওই রিচার বাড়ির আশেপাশে? এটা আপনাকে আপনাকে কে বলেছে স্যার? বিবেক, সব একটু নিয়ে এসো ওকে। এই কাকে নিয়ে আসছেন আপনারা? এখনই জানতে পেরে যাবে বাচ্চা, ভয়ের কি আছে? কৌশিক, কথাটা যদি সত্যি হয় না, তোমায় কিন্তু আমি ছাড়বো না। এ কি সেই লোকটা যে ওই দিন বিল্ডিং এর চারপাশে ঘুরঘুর করছিল? হ্যাঁ আগে হ্যাঁ স্যার, একেই দেখেছিলাম আমি সেদিন। এই সেই লোক। কি? আরে এই লোকটা কি সব বলছে? আরে শোভা, একে তো আমি চিনি না। স্যার এই লোকটাই ছিল। আরে এই ছিল? আরে স্যার এটা তো আমি জানি না রিচার বাড়ি কোথায় আছে। এই চুপ! যে সময় রিচার খুন হয়েছিল সেই সময় তুমি কোথায় ছিলে? অফিসে ছিলাম। অফিস? না 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 না, অফিসে ছিলে না তুমি। আমরা খোঁজ নিয়েছি। তুমি দুপুর বেলাতে সেই সময় গায়েব হয়ে গেছিলে যে সময় রিচার খুন হয়েছিল। কোথায় ছিলে তুমি? আমি কিছু জানি না। কোথায় ছিলে তুমি? হ্যাঁ, বললাম তো জানি না। এটা সত্যি স্যার, আমি রিচাকে ভালোবাসতাম। আমরা অনেক দিন ধরে একে অপরকে ভালোবাসতাম স্যার, কিন্তু ওর বাড়ির লোকেরা ওর বিয়ে অনুভবের সাথে দিয়ে দিয়েছিল। তোমার লজ্জা হওয়া উচিত। কিন্তু রিচার খুন কেন করলে তুমি? হ্যাঁ? না স্যার, আমি তোকে ভালোবাসতাম, কেন ওকে মারতে যাবো আমি? তাহলে ওখানে করতে কি গেছিলে তুমি? স্যার আমি ওই দিন কমপক্ষে 20 বার ফোন করেছি রিচাকে। ও প্রথমবার ফোন ধরলো, তারপর কেটে দিল, তারপরে আর ফোনই ধরলো না। কে? প্রথমবারে কল কেটে দিয়েছিল? তুমি কটার সময় ফোন করেছিলে ওকে? ওই মোটামুটি 4টে নাগাদ। 4টের সময়? এটা কি করে হতে পারে? 4টের সময় কি করে কল কেটে দিয়েছে? 4টের আগেই তো রিচা মারা গেছে। হ্যাঁ, তার মানে 4টের সময় ঘরে অন্য কেউ ছিল যে ফোনটা কেটেছিল। মঙ্গো, ফোনটা কোথায় যেটা তুই বাড়ি থেকে চুরি করেছিস? হ্যাঁ স্যার ফোনটা তো আমি বিক্রি করে দিয়েছি। কি? ফোন বেচে দিয়েছিস? কাকে? স্যার মনে নেই আমার, হঠাৎ দেখা হয়েছিল, বিক্রি করে দিয়েছি ওকে আমি। ওই লোকটাকে চিনিস? না স্যার। অভিজিৎ, যদি এখনো মোবাইলটা চালু থেকে থাকে তাহলে কোম্পানি থেকে জানা যাবে যে ওই ফোনটা এখন কোথায় আছে। হ্যাঁ। ও সিআইডি থেকে? তাহলে নিশ্চয়ই কোনো মার্ডারের ব্যাপার আছে। বেশ বুদ্ধি আছে দেখছি আপনার। হ্যাঁ, একটা খুন হয়েছে। তো এবার কার সিম কার্ড খুঁজতে হবে? এবার আমাদের কাছে শুধুই মোবাইল নাম্বারটা আছে, আর আমাদের যে কোনো উপায়ে খুঁজতে হবে যে এখন ওই মোবাইলটা কোথায় আছে। যদি নাম্বার থাকে খুঁজতে অসুবিধা হবে না। না না, ব্যাপারটা হচ্ছে এখন যার কাছে মোবাইলটা রয়েছে সে পুরনো সিম কার্ডটা ফেলে দিয়েছে আর নতুন সিম কার্ড লাগিয়েছে। কোনো ব্যাপার নয় স্যার, যদি ওই ভদ্রলোক এখনো ওই মোবাইল ফোন ইউজ করেন তাহলে সহজেই ওকে খুঁজে বার করতে পারি। আচ্ছা, কি করে? আপনি আমাকে ওই নাম্বারটা দিন। নাম্বারটা ফিট করো। 1709876925। আচ্ছা, এই সিম কার্ডটা কিন্তু চালু নেই, ফেলে দিয়েছে ওটা। স্যার এটা তো আমরা দেখতে পারি যে এই ফোনে কোথা থেকে ফোন এসেছিল।
বা শেষবার কাকে ফোন করা হয়েছিল? দেখাও তো। পেয়ে গেছি স্যার। এই নম্বর হচ্ছে মিসেস রিচার্ড, আর উনাকে দুপুর 1টার সময় ফোন করা হয়েছিল এই নাম্বার থেকে 2656237981। কিন্তু আমরা এটা কি করে জানতে পারবো যে এই মোবাইলটা এখন কোথায় আছে? দেখতে থাকুন স্যার, এর থেকে মিস রিচার IMEI নম্বরটা আমরা বার করে নেব। IMEI নাম্বার? হ্যাঁ স্যার, IMEI নাম্বার, ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি। এটা প্রত্যেক মোবাইলের আলাদা একটা নম্বর হয়ে থাকে। যদি পুরনো সিম কার্ড বার করে নিয়ে নতুন সিম কার্ড দিয়েও দেয়, এই নম্বর কিন্তু পাল্টায় না। আচ্ছা, মানে এই নাম্বারটা দিয়ে আমরা খুঁজতে পারি যে এখন মোবাইলটা কোথায় রয়েছে? নিশ্চয়ই স্যার। এই নিন মিস রিচার IMEI নাম্বার। এটা সব মোবাইল কোম্পানির নেটওয়ার্কগুলোকে দিয়ে দিন। এটা ওরা গ্রে লিস্টে দিয়ে দেবে। গ্রে লিস্ট মানে? যখনই মিস রিচার ফোন গ্রে লিস্টে যাবে, তখন যদি কেউ ওই ফোনটাকে অন করে বা নতুন সিম কার্ড ভরে, তখন সঙ্গে সঙ্গে জানতে পেরে যাব। তা সেই সিম কার্ড যে কোনো কোম্পানিরই হোক না কেন? যে কোনো কোম্পানির হতে পারে স্যার, তাও জানা যাবে স্যার। ঠিক আছে বিবেক, ফ্রেডি, কাজে লেগে পড়ো। সমস্ত মোবাইল নেটওয়ার্ক কোম্পানিকে ইনফর্ম করে দাও। বিবেক, কিছু জানতে পারলে? না স্যার, আমরা এখনো IMEI নাম্বার ধরে মোবাইলটাকে লোকেট করার চেষ্টা করছি স্যার। স্যার, রিচার্ড ফোন যেই চালু হবে ওরা আমাদের ঠিক খবর দেবে। গুড। মনে হচ্ছে মোবাইল কোম্পানি থেকে ফোন এসেছে। ইন্সপেক্টর দয়া হিয়ার। কি? শ্যামকুমার কোথা থাকে? খবর পাকা তো? ঠিক আছে, থ্যাঙ্কস। বস, শিকার জালে ফেঁসে গেছে। ফোনটা এখন কুড়লাতে আছে, আর কোনো শ্যামকুমার বলে একজন ওটাতে সিম লাগিয়েছে। কুড়লাতে? তাহলে আর দেরি করছি কেন? চলো গিয়ে ধরি ওই শ্যাম কুমারকে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ওর পজিশন। হ্যাঁ হ্যাঁ, আশেপাশেই আছে কোথাও। দয়া, এটা 30 ডিগ্রি নর্থ বলছে। 30 ডিগ্রি নর্থ? তার মানে এখান থেকে ডান দিকে। আপনি কি আমাদের পজিশন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমার ফোনের পজিশন দেখতে পাচ্ছেন? আচ্ছা, গ্রেট গ্রেট গ্রেট। দয়া, এখান থেকে 50 ফুট দূরে হবে। এই ফোনটা এখনো একই জায়গায় আছে তো? একই জায়গাতে আছে। ওকে, 50, 40। 1 মিনিট, আমি আপনাকে পরে ফোন করছি। মনে হচ্ছে আমরা পৌঁছে গেছি। তুমি শ্যামকুমার? হ্যাঁ, আমি শ্যামকুমার, বলুন। এই এতগুলো মোবাইল ফোন এখানে কোথা দিয়ে এলো? এতগুলো ফোন? দেখুন, আমি ডিলার, মোবাইল বিক্রি করা আমার ধান্দা। এই মোবাইলটা দেখে তো নতুন মনে হচ্ছে না। নতুনই সব, ওই একটু ধুলো লেগে আছে। দেখো, চুরি করা জিনিস কেনা একটা অপরাধ, জানো তো? চুরির জিনিস? কি বলছেন আপনি? এই সব ফোনগুলো চুরি করা, তাই না? হ্যাঁ? আরে দাদা, আপনি তো আমার পিছনে পড়ে গেলেন। বললাম না সবগুলোই নতুন। চুপ, বস এখানে, বস। ফ্রেডি, দেখো এর মধ্যে রিচার মোবাইল কোনটা। স্যার, আমরা ওই ফোন থেকে এটা পেয়েছি স্যার। এটা একটা মাল্টিমিডিয়া কার্ড স্যার। দেখাও। এর মধ্যে স্যার সমস্ত মেসেজ, গান আর ডায়লগ সব কিছু আগে থেকে রেকর্ড করে রাখা হয়েছিল স্যার। আচ্ছা, প্লে করো দেখি এটা। ইয়েস স্যার, এক্ষুনি হয়ে যাবে। হয়ে গেছে স্যার। প্লে করো একটু। স্যার, कोई चुपके से आके কে ওখানে? ও তুমি? শুনতে পেলে? রিচা কাউকে তুমি বলছিল, তুমি। তার মানে খুনি এমন কোন লোক যাকে রিচা খুব ভালো করে চিনত। হ্যাঁ, আর অভিজিৎ যখন ও রিচাকে খুন করছিল তখন ও একই সঙ্গে রেকর্ডিংও করছিল। আর যখন প্লাম্বার বাড়ির সামনে এলো তখন ও নিজের ফোন থেকে রিচাকে ফোন করলো।
তখনই রেকর্ডিংটা বাজতে শুরু করে। ফোন রিংটোনের বদলে এই রেকর্ডিংটা দিয়েছে? হ্যাঁ ফ্রেডি, এখন তো যে কোনো গানকে তুমি তোমার রিংটোন বানাতে পারো। আর বেচারা প্লাম্বারটা ভাবলো যে ভেতরে খুন হচ্ছে। বিবেক, একটু আরেকবার চালাও তো এটাকে আস্তে আস্তে। ইয়েস স্যার। কে কে ওখানে? ও তুমি? এক মিনিট দাঁড়াও একটু, শুনলে কোনো বিপের শব্দ আছে। চালাও, আবার চালাও। সব কে কে ওখানে? ও তুমি? এটা তো কোনো মোবাইল ফোন না হয় ল্যাপটপ, আর নয়তো কোনো ঘড়ির আওয়াজ মনে হয়। ঘড়ির শব্দ? হ্যাঁ স্যার, এটা ঘড়ির অ্যালার্মের শব্দ স্যার, আর আমি এই শব্দটা শুনেছি স্যার। স্যার, তার মানে এই ঘড়িটা অনুভবের ছিল? হ্যাঁ ফ্রেডি, এই অনুভবই মেরেছে নিজের স্ত্রীকে, আর তারপরে ও নিজে ফোন করে প্লাম্বারকে ডেকেছিল। প্লাম্বার যেই বেল বাজিয়েছিল সেই মুহূর্তেই অনুভব আবার ফোন করেছিল ওর স্ত্রীর নাম্বারে, আর এই রেকর্ডিংটাই বেজেছিল। স্যার, অনুভব ওই বিল্ডিং এর আশেপাশেই কোথাও লুকিয়েছিল স্যার, যখন প্লাম্বার ওখানে গেছিল। হ্যাঁ ফ্রেডি, আর তারপরে অনুভব ওখানে দৌড়ে আসে। সেখানে একটা সাক্ষীও পেয়ে যায় যে খুনটা সন্ধেবেলা হয়েছিল ওর না থাকার সময়। চলো অনুভবের মোবাইলে একটা নতুন রিংটোন সেট করে দিয়ে আসি। পড়েছে রিচা খুনি? জানা গেল কিছু? ধরা তো পড়েনি, কিন্তু খোঁজ পাওয়া গেছে। তাই ভাবলাম সবার আগে এই সুখবরটা আপনাকেই দিয়ে দিই। এ তো খুব ভালো খবর। কে সে? কে মেরেছে রিচাকে? আছে একটা পাখি। পাখি? হ্যাঁ, পাখিই বটে। আমি তো ভেবেছিলাম যে রিচাকে কোনো মানুষ খুন করেছে, আর একটা পাখি কি করে মারতে পারে? রেডি? মোবাইল বন্ধ করো নিজের। ইয়েস স্যার। বন্ধ হয়ে গেছে স্যার। এই গানটা কি করে বাজছে? স্যার, এই গানটা আমার মোবাইলে কে করে দিল বলুন তো? হ্যাঁ, কে কে ওখানে? ও তুমি? অনুভব, এটা কার আওয়াজ জানো তুমি? এটা তো রিচাই চিৎকার করছে। রিচার চিৎকার তোমার মোবাইলে? ফ্রেডি, তুমি ওখানে ছিলে যখন খুন হয়েছিল? হ্যাঁ। আরে স্যার, এর মাঝখানে আমাকে কেন টানছেন স্যার? তাহলে এই চিৎকারটা? আমার ফোন ভেতর রাখা আছে, আমি জাস্ট নিয়ে আসছি। এক্সকিউজ মি প্লিজ। অনুভব, অনুভব দরজা খোলো। অনুভব, খোলো দরজা। অনুভব, দরজা খোলো। সব দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। দরজা কি ভেঙে ফেলবো? না, মনে হচ্ছে এত সময় নেই আমাদের। চলো। আমি আমার বউকে খুন করেছি। 2 মাস হয়নি তোমরা বিয়ে করেছো, আর তুমি ওকে খুন করে দিলে? এত যদি ঘৃণা ছিল তাহলে ওকে বিয়ে করেছিলে কেন? প্রথমে ঘৃণা করতাম না, এটা ভেবে বিয়ে করেছিলাম যে রিচা যদি আমার জীবনে আসে, আমার জীবনটা খুশিতে ভরে যাবে। কিন্তু একটা বিষাক্ত সাপ ছিল, আমার জীবনটাকে ওর বিষে ভরিয়ে দিতে চাইছিল। তার মানে? রিচা আমাকে আমার টাকার জন্য বিয়ে করেছিল। 6 মাসের মধ্যে আমাকে ডিভোর্স দেওয়ার কথা ভাবছিল। ডিভোর্সে আমার থেকে একটা মোটা অঙ্কের টাকা হাতাতো, তারপর ওই টাকা দিয়ে ওই কৌশিকের সাথে একটা সুখের সংসার করবে ভেবেছিল। কিন্তু তুমি সেটা জানলে কি করে? আমি ওকে
একদিন কৌশিকের সাথে কথা বলতে শুনে নিয়েছিলাম ফোনে। রিচাকে মারার প্ল্যানিং আমি অনেক দিন থেকেই করছিলাম। সেদিন দুপুরে আমি যখন বাড়িতে আসলাম আর চুপি চুপি ঘরের দরজা খুললাম, কই চুপকে সে আকে, তখন রিচা গান গাইছিল আর আমি ফোনের রেকর্ড বাটন অন করে রেখেছিলাম। কে কে ওখানে? ও তুমি? ওকে মেরে ফেলার পর আমি আমার মিডিয়া কার্ড ওর ফোনে লাগিয়ে দিয়েছিলাম আর পুরো রেকর্ডিংটা ওর রিংটোন বানিয়ে দিয়েছিলাম। আর আমি দড়িটাকে ব্যালকনির সাথে বেঁধে দিয়েছিলাম আর জুয়েলারিগুলো এমনভাবে বাইরে ফেললাম যাতে মনে হয় যে চোরে এই সমস্ত করেছে। যখন প্লাম্বার এলো তখন আমি পাশের বিল্ডিংয়েই ছিলাম আর ঠিক তখনই আমি রিচার নাম্বার ডায়াল করলাম আর সে রেকর্ডিং করে রিংটোন বেজে উঠল। কই চুপকে সে আকে, কে ওখানে? ও তুমি? আরে কেউ আছেন এখানে? তুমি ভেবেছিলে যে লোকজন ভাববে যে বাড়িতে চুরি হয়েছে, চোর মেরে দিয়েছে তোমার বউকে? হ্যাঁ হ্যাঁ, দেখো ব্যাচেলর ভাগ্যটাই খারাপ। ওই দিন ওই সময়ে ওখানে একটা চোর এর বাড়ির ভেতরে ঢুকে পড়ে। তুমি কি মনে করেছিলে খুন করে আমাদের হাত থেকে বেঁচে যাবে? হ্যাঁ, তুমি অনেক ভেবে চিন্তে প্ল্যান করে খুনটা করেছো। এবার তো তোমার ফাঁসিই হবে।